কোটা আন্দোলনকে ঘিরে চলমান উদ্ভূত সহিংসতা নিয়ে নারায়ণগঞ্জে ব্যাপক তাণ্ডব এবং ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতিকারীরা। আমরা এখন কথা বলবো নারায়ণগঞ্জের যে আওয়ামী লীগের প্রভাবশালী এমপি রয়েছে তার সাথে। আপনি শারীরিকভাবে এখন কেমন আছেন? আমি অ্যাকচুয়ালি শারীরিকভাবে অ্যাজ পার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখন পর্যন্ত হাসপাতালে থাকার কথা, কিন্তু গত বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছে তারপরে আমি চলে আসতে বাধ্য হয়েছি। এবং বিষয়টা বলে রাখা ভালো যে ঘটনাটা শোনার পরে আমি হাসপাতালে থাকতে পারিনি। সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জে একজন সম্ভ্রান্ত পরিবারের হিন্দু মহিলা, আমি নাম বলবো না, ওই ভদ্রমহিলা রিক্সা করে যাচ্ছিলেন। তার হাতে স্বর্ণালঙ্কার ছিল প্রচুর, সাথে তার মেয়ে ছিলেন 17 বছর। ছাত্র আন্দোলনের নাম দিয়ে এটা ছাত্র না অবশ্যই, তারা যে তার রিক্সা আটকায় নিয়ে তার স্বর্ণ অলঙ্কারগুলি সব নিয়ে যায়। উনি স্বেচ্ছায় দিয়ে দেন, সব স্বেচ্ছায় দেওয়ার পরে ব্যাগ যা কিছু সব দিয়ে দেন। এরপর ওনার গলায় মঙ্গলসূত্র ছিল। হিন্দু সম্প্রদায়ের মায়েদের কাছে মঙ্গলসূত্রটা ভীষণ ইম্পর্টেন্ট, তো ওইটা নিতে গেছে, বলছে বাবা এটা কোনো দাম নাই, বাবা এটা নিও না। এই কথা বলার পরে তার মঙ্গলসূত্র ধরে টান দেওয়ার পরে আমার ওই মার ব্লাউজটা খুলে গেছে। উনি কোন রকমের শাড়ি দিয়ে ঢেকে চিৎকার দিয়েছেন। এরপরে মেয়ের কাছে গেছে, মেয়ে তার হাত দেখিয়েছে এবং গলা দেখিয়েছে যে আমার কিছু নেই। সমস্ত ওড়নাটা তো আছে, ওড়নাটা নিয়ে যে তার গায়ে হাত দেওয়া হয়েছে। এই ঘটনা যখন উনি আমাকে কাঁদতে কাঁদতে জানালেন, কারণ আমি বলছি যে এই হাসপাতালে শুয়ে থাকার কোনো কারণ নেই। দেন আমি সরি, নারায়ণগঞ্জবাসীর এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। আমরা হয়তো 2 দিন আগে আসতে পারলে আরো ভালো তো, কিন্তু সুস্থতা অসুস্থতা তো সব সৃষ্টিকর্তার উপর, আল্লাহর উপরে। তো আমরা শুক্রবারে আসি এবং এসে তারা যে তাণ্ডব চালিয়েছে নারায়ণগঞ্জে, তার কিছু অংশ দেখতে দেখতেই তারা আবারও বেরিয়ে আসে, তাণ্ডব করা শুরু করে। পরে আমরা জনগণকে নিয়ে তাদের ধাওয়া দিই এবং নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ সাইড এটা খালি করতে আমাদের 4-5 ঘন্টা সময় লাগছে ম্যাক্সিমাম। তারা পালিয়েছে এবং পালানোর কথা, কারণ তারা অপরাধী, তারা জানে। আর মিথ্যা কোনো সময় সত্যের সামনে দাঁড়াতে পারে না। কিন্তু আমাদের ব্যর্থতা হচ্ছে যে আমরা ঢাকা চিটাগাং হাইওয়েটাকে আমরা মুক্ত করতে পারিনি। সত্যি কথা বলতে গেলে সেখানে সারা বাংলাদেশ থেকে তারা, আমি বলবো না যে লোক নিয়ে এসেছিল, ওয়েল ট্রেইনড সব জঙ্গিদের নিয়ে আসা হয়েছিল এবং যাদের সংখ্যা ছিল মিনিমাম 30 থেকে 40 হাজারের মতো। আমি গত 3-4 বছর ধরে এই ব্যাপারটা আমাদের কেন্দ্রে যারা দায়িত্বশীল ব্যক্তিত্ব আছেন তাদেরকে জানিয়েছি। এবং আপনি দেখবেন ওখানে বিশেষ করে ওইটা কিন্তু আমাদের এলাকা না, যাত্রা হানি ফ্লাইওভার থেকে নামলে হাতের বাম দিকটা ড্যামরা পড়ে আর ডান দিকটা আমার এলাকা পড়ে কিছু অংশ। আমার এলাকায় 5 to 10% আর বাকিটা কিন্তু সবটাই ড্যামরা। ওই জোনটাকে ওরা বেছে নিয়েছে এবং বেছে নিয়ে একদম আর্মির আর্টিলারি স্টাইলে তারা একের পর এক হামলা চালিয়েছে। এক গ্রুপ ক্লান্ত হয়েছে, তার এক গ্রুপটা এসছে। তো ওই জায়গাটাতে যখন আমরা যাচ্ছিলাম আমাদের সংগঠিত হয়ে, তখন অলরেডি কারফিউ দিয়ে দেওয়া হয়েছে। কারফিউ দেওয়ার কারণে আমাদের কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ডোন্ট ব্রেক দ্য কারফিউ। তো যেহেতু আমাদের সরকার কারফিউ দিয়েছে, আমরা এটা কারফিউটা ব্রেক করে নিই। কিন্তু ওইখানে যে ধ্বংসযজ্ঞ ওরা চালিয়েছে সেটা আমার কাছে, এই পাসপোর্ট অফিস পুরানো, গার্মেন্টস পুরাই দেওয়া, এরপরে আমার 26টা বাস পুড়িয়ে দিয়েছে, আমাদের শাহ নিজামের পার্ক পুড়িয়ে দিয়েছে। আমার কাছে এগুলি, আমি ধরে নিলাম এগুলি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু আমার কাছে যেটা কল্পনার থেকে বাইরে লেগেছে, আমার কল্পনায় ভাবতেও আমি এখন পর্যন্ত কল্পনা করতে পারছি না যে ইজ ইট পসিবল অর নট। সেটা হচ্ছে যে ওখানে একটা মেয়ে সাংবাদিক, হ্যাঁ আমি নামটা বলছি না, সবাই দেখেছি টেলিভিশনে, এই মেয়ে সাংবাদিকটা একটা অনলাইন পত্রিকায় কাজ করে এবং ওই পত্রিকা কিন্তু আমাদের পক্ষে না, বিপক্ষের পত্রিকা। এবং সেই পত্রিকাটাতে সে ওখানে নিউজ কালেক্ট করতে গেছে। প্রথমে তার কার্ডটা নিয়েছে, তারপরে তার কামিজটা ছেঁড়া হয়েছে। আমি সরি যারা মা বোন শুনছেন তাদের কাছে, কামিজটা ছেঁড়া হয়েছে। সে ব্যাগ দিয়ে তার বুকটা ধরে রেখেছে, তারপরে তার পায়জামা টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে। সে এক হাতে পায়জামা, এক হাতে ব্যাগ দিয়েছে। কেন ব্যাগ দিয়ে ছাড়ছে না? এই কারণে তার দুই গালে লাইটার দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে মেয়েটা ছাড়েনি। একজন বয়স্ক লোক তারপর ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করেছেন। এবং ওই হায়নার দল
তার বিভিন্ন অঙ্গে, স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে খামচি দিয়ে ওর বর্ণনা অনুযায়ী যে অবস্থা করেছে, তাতে আমার মনে হয়েছে আমি পৃথিবীর সবচেয়ে বড় একটা জঙ্গলে বাস করি। এরা কারা? এরা তো ছাত্র হতে পারে না, এরা তারাই যারা 71 সালে মা বোনের সম্মান দিয়েছিল। তাই আজকে আপনার টেলিভিশনের মাধ্যমে আমি আমার ছাত্র ভাইদেরকে বলতে চাই, ওদের ন্যায়সঙ্গত দাবি পূরণ হয়েছে। আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে, দায়িত্বশীল যারা তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি। কিন্তু ওরা চাচ্ছেন কি? জাতির পিতা কন্যা শেখ হাসিনা এই দেশটাকে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। তার সমস্ত কিছু হারিয়ে উনি তো তোমাদের জন্যই, এই ছাত্রদের জন্যই তো, ওদের ভবিষ্যতের জন্যই তো করছেন। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, আমি শামীমের রাজনীতি করার কথা না। কেন? বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশটা বহু আগে জাপানের চেয়ে উন্নত দেশ হয়ে যেত। আমরা রাজনীতি করতে যাবো কেন? বাট তারপরেও আমরা একটা সুস্থির দেশে আছি। কিন্তু যারা এই যে মেট্রো রেল বলেন, টেলিভিশন ভবন বলেন, এটা বলেন, এটা আগুন দিয়েছে, ফাইন, এটা ঠিক আছে। পুলিশ মেরে ফেলেছে, এটাও ঠিক আছে, বলেন, বললো। এখন ছাত্ররা বলতে পারে আমাদেরও তো মারা হয়েছে। হ্যাঁ, ইটস ট্রু, মারা হয়েছে, গুলি করেছে। সবই কি আমাদের লোক? শস্যের ভিতরে ভূত আছে। শস্যের ভিতরে যেহেতু ভূত আছে, আমাদের মনে হয় এগুলি আইডেন্টিফাই করা উচিত সরকারের। আর ছাত্রদেরকে বলতে হবে, ছাত্ররা এটা বলবে, এটা স্বাভাবিক বলা যে আমাদেরকে পুলিশ মেরেছে। তাহলে পুলিশকে মেরেছে কে? পুলিশ তো বলবে আমাদেরকে ছাত্ররা মেরেছে। তো পুলিশকে কিন্তু ছাত্ররা মারেনি, তাহলে পুলিশকে কেউ না কেউ মেরেছে। এখন জামাত শিবির ব্যান্ড হয়েছে, এখন তারা তাদের এক্সট্রিম পর্যায়ে যাবে। আমার ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে অনুরোধ থাকবে, দেশটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? আজকে যদি জাতির পিতা কন্যা শেখ হাসিনা না থাকেন, ওকে বদলায় দেন। কাকে দিবেন? যারা এই যে সাংবাদিক মেয়েটার কাপড় খুলে ফেলে তাদেরকে? যারা এই সমস্ত প্রতিষ্ঠানে আগুন দিয়েছে তাদেরকে? আপনার ফিউচার কি হবে? আফগানিস্তানের চেয়ে একটা ব্যর্থ দেশ ঘটাবেন? যে মেয়েরা আজকে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, ফাইন, আমি কিন্তু এখনো নিজেকে ছাত্র, একটা আমার ভিতরে একটাই কাজ করে। হ্যাঁ, সেই মেয়েরা কি তখন স্লোগান দিতে পারবে? না আফগানিস্তানের মতো বেচ্চাঘাতে পরিণত হবে? সেটা তাদের চিন্তা করা উচিত। তাদের চিন্তা করা উচিত দেশকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। ফ্রান্স থেকে বসে কোনো ডক্টরেট এক ধরনের বক্তব্য দিচ্ছেন। ভারতের মমতা ব্যানার্জি বলছেন, আমি কি, আমাদের দেশে বাংলা তোমাদের জন্য খোলা আছে, বাংলার দরজায় নক নক করলে আমরা তোমাদের আশ্রয় দিব। বাংলাদেশে কি যুদ্ধ হয়েছে যে রিফিউজিকে আশ্রয় দিতে হবে? তারপর দিন গতকাল বললেন তিস্তার পানি দিবেন না। সো এটা বুঝতে হবে যে এটা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশকে দাঁড় করিয়েছে। কেন? অপরাধ কি বাংলাদেশের অপরাধ হলো শেখ হাসিনা বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিয়েছেন, বাংলাদেশকে কোন জায়গাকে বিক্রি করেন নাই। সো এই ছাত্ররা যখন একটা ন্যায়সঙ্গত দাবি নিয়েছে, সেই জায়গাটাতে আমাদের সময়টাকে যে খপেন করা হয়েছে, সেই সুযোগটা তারা নিয়ে নিয়েছে। যেটা হয়ে গেছে ভুল, সেটা হয়ে গেছে। আমি আমার ছাত্র ছাত্রী ভাই বোনেরা বলবো না, ও আমার সন্তানের মতো, আমার সন্তানদের বলতে চাই, প্লিজ প্লিজ, ফর দ্য গডস সেক, আল্লাহর ওয়াস্তে আপনাদের কর্মসূচিগুলি 10 দিনের জন্য স্থগিত রাখেন। না হলে আপনারা, এমনও হতে পারে যে আপনাদের কাঁধে বন্দুক দিয়ে এমন ঘটনা বাংলাদেশে ঘটাবে যে আপনারা নিজেরাই নিজেদেরকে পরে মাফ করতে পারবেন না। আপনারা ষড়যন্ত্রের জালে পড়ে যাবেন, এবং যারা জঙ্গি বাদে বিশ্বাস করে, দেশকে একটা ওই আফগানিস্তান সিরিয়া বানাতে চায়, তারা কিন্তু উইন করে চলে যাবে। সো এবং আপনারা চেয়ে দেখা ছাড়া আপনাদের কোনো পথ থাকে না। যদিও এটা শেখ হাসিনা থাকা অবস্থা হতে পারবে না, বাট আমি মনে করি এই সুযোগটা ছাত্রদের দেওয়া উচিত হবে। আমরা বরাবরই জেনেছি নারায়ণগঞ্জবাসী শামীম ওসমানকে আস্থার জায়গা মনে করেন, এবং এই শামীম ওসমানের এলাকায় এই ধরনের ম্যাসাকার, আসলে ওই দিনের ভূমিকা নিয়ে একটু কথা বলেন। দেখেন, আমি 14 তারিখ পর্যন্ত দেশে বাইরে ছিলাম। আমি তো জানতাম না, আমি চিকিৎসার জন্য বাইরে গেছিলাম। 14 তারিখে দেশে ফিরি, রাতেবেলায় ফিরে 15 তারিখে আমি গুরুতর অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হই, এবং আমার ইনোসেন্স সেন্সও ছিল না, এরকম একটা অবস্থা ছিল। যাই হোক, এর মধ্যেই নারায়ণগঞ্জে ঘটনাটা ঘটে গেছে। তারপর আমি ক্ষমা প্রার্থী, আমরা সময় মতো পৌঁছতে পারিনি, এবং নারায়ণগঞ্জে অনেক আরো নেতা নেত্রী আছেন, তারা হয়তো মাঠে নামেন নাই, কিংবা মাঠে নামতে সাহস পান নাই। সো আমরা যখন নেমেছি শুক্রবারে, মাঠে এসছি, তখন সাধারণ মানুষ সাহস পেয়েছে, তারাও আমাদের সাথে এসছে মাঠে। নাহলে হয়তোবা
সেদিন তারা নারায়ণগঞ্জটাকে লুট করে ফেলতো, বিশেষ করে স্বর্ণপট্টি, ডিআইটি মার্কেট, এগুলিকে লুট করা তাদের প্ল্যান ছিল। এবং আমরা থাকার পরেও কিন্তু তারা একটা শাড়ির দোকান, নারায়ণগঞ্জ সবচেয়ে বড় শাড়ির দোকান ঘোমটা নাম, ওইটা কেটে তারপরে আইএফএসি ব্যাংক, হ্যাঁ, যমুনা ব্যাংক, এগুলি লুট করতে গেছিল। তারপর আমরা ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছি। এবং নারায়ণগঞ্জে সবাই তাদেরকে চিনে। এরা কিন্তু বেসিক্যালি বিএনপির ক্যাডার সব ম্যাক্সিমাম, এবং জামাত শিবিরের লোক ছিল, ম্যাক্সিমাম ছিল বিএনপি নারায়ণগঞ্জ শহরে যা ছিল। সো একটু লেট হয়েছে আমাদের, কিন্তু আমরা এসছি এবং আমরা 3 দিন এক নাগারে ছিলাম নারায়ণগঞ্জে, কারফিউ দেওয়ার পরেও 2 দিন ছিলাম, যাতে ওরা রাস্তায় নামতে না পারে। আজকেও আমরা ইনস্ট্রাকশন দিয়েছি প্রতিটা মহল্লায় মহল্লায়, এলাকা পাহারা দেওয়ার জন্য, যাতে ওরা এমন কিছু ঘটাতে না পারে যে মানুষ কষ্ট পায়। এটা আমরা চেষ্টা করছি। এখন বাকিটা তো আল্লাহ ইচ্ছে। এবং জনগণ যদি এগিয়ে না আসে, আমরা একলা পারবো না। এবং মনে রাখতে হবে, এই দেশটা আমাদের না, এই দেশটা আমাদের সবার। দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, আর দেশ যদি খারাপ থাকে, আমি আপনি কেউই ভালো থাকবো না। জি, আমরা জানতে চাচ্ছিলাম কোটা আন্দোলনকে ঘিরে চলমান যে সহিংসতা হয়েছে, সেদিন আসলে শামীম ওসমানের ভূমিকা কি ছিল সেই বিষয়ে জানতে তার সাথে কথা বলছিলাম। তিনি জানাচ্ছিলেন কিভাবে তিনি সেই দুষ্কৃতিকারীদের প্রতিহত করেছিলেন।